চলুন দেখাই আজকে লকেট চ্যাটার্জি বিজেপি নেত্রী প্রেস কনফারেন্স করলেন, কি বললেন শোনাবো আপনাদের। যে ফেক নিউজ মানুষ ছড়াচ্ছে সরকার, কারণ এই লড়াইটা এখন হয়ে গেছে সরকার ভার্সেস মানুষ, মানুষের লড়াই। তো সরকার কতদিন এই জিনিসগুলোকে চেপে চেপে রাখতে পারবে? দ্বিতীয় কথা, আরেকটা যেটা পাওয়া গেছে, 2024 সালের শিয়ালদা কোর্টের রায়ে দেখা গেছে যে টালা থানার পুলিশ যে অভিযোগটা এখন যে অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে সিবিআই অ্যারেস্ট করেছে, সেই মামলায় তাকে ক্লিন চিট দেওয়া হলো। কিভাবে তাকে ক্লিন চিট দেওয়া হয়? তাহলে কিভাবে তাকে এখন সেই মামলাতেই তাকে অ্যারেস্ট করা হচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে পুরো জায়গায় স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষাতেও আমরা দেখেছি, আমরা খাদ্যে দেখেছি, আমরা স্বাস্থ্যেও দেখতে পাচ্ছি একটা র্যাকেট চলছে। এমনই একটা র্যাকেট সারা বাংলা জুড়ে চলছে যে যারা দেখেওছে তারা কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছে। এই যে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সন্দীপ ঘোষ, তিনজনে হাতে হাত ধরা বন্ধু, এবং তিনজনের যা কুকীর্তি, আজকে সারা মানুষ বিরূপাক্ষ বোস যেখানেই তাকে ডিউটি দেওয়া হচ্ছে সেখানেই তার বিরুদ্ধে পোস্টার করছে, কারণ তারা দুর্নীতির সীমা লঙ্ঘন করে ফেলেছে। এই অভিক দে, যিনি আপনারা সবাই জানেন, যাকে ফরেন্সিক, যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হচ্ছিল, সেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যাকে ইন্দিরা মুখোপাধ্যায় উনি বলছিলেন যিনি নাকি ফরেন্সিক এক্সপার্ট, সেটাও কিন্তু পরিষ্কার সামনে এসে গেছে যে তিনি মিথ্যা কথা বলছেন। তিনি একজন এসএসকেএমএস সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটির স্টুডেন্ট ছিলেন। তাহলে একের পর এক মিথ্যে কথা এনারা কেন বলছেন? দ্বিতীয় কথা, আমরা কালকে দেখেছি যে তার আত্মীয়, বাবা মা, কাকিমা, দাদা, শিক্ষক, তারা সবাই একসাথে এসেছিলেন, এবং তাদের এই ভয়ঙ্কর বিস্ফোরক কথা মানে যত দিন যাচ্ছে তারাও আস্তে আস্তে বলার সাহস পাচ্ছে। আগে যেরকম ভাবে বলেছেন, নানাভাবে জোর করে বলিয়ে নেওয়ার চেষ্টা করা হতো, কিন্তু আজকে আস্তে আস্তে বুঝতে পারছেন যে এই আন্দোলনে বা এই বিচার তাদের এই বাংলার মুখ্যমন্ত্রী অন্তত করতে পারবেন না, এবং এই সরকার করতে পারবেন না, সেটা নির্যাতিতার আত্মীয়রা তারা বুঝে গেছেন। সেই জন্য তারা একে একে তারা সামনে অনেক তথ্য রাখছেন। যেমন তিনি বলেছেন যে, আমরা ভিডিওগুলো সবাই দেখেছেন, যে 15 জন ডাক্তারের সামনে সাদা কাগজে সই করতে বলা হয়েছিল। ভেবে দেখুন সেই ডাক্তাররা কে? এই 15 জন ডাক্তারকে কি মানে আরজি করে যারা ছিলেন তারা কি কেউ জানেন না, নাকি মুখ বন্ধ করে আছেন, মুখে কুলুপ দিয়েছেন? যে তাদেরকে বলছে আপনার মানসিক অবস্থা এখন ঠিক নেই, আপনি কাগজে সই করে দিন, আমরা বাকিটা লিখে নেব। মানে তারা কি ভেবেছে? তারা ভেবেছে পুরো বাংলা, পুরো মানুষ অশিক্ষিত, তারা কেউ কিছু জানে না, তাদের মাথায় কোনো বুদ্ধি নেই। সরকার শুধু পারবে তালিবানি সন্ত্রাস করে যেভাবে ভোট বাগিয়ে নেয় সেইভাবে সইও বাগিয়ে নেবে। এবং তারপরে তার কাকিমা পরিষ্কার বলছে যে তারা প্রিন্সিপালের ঘরে নেওয়ার নাম করে তারা তাকে নিয়ে চলে যায় এবং তারপরে তারা দেখতে পায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে বারবার বলা হয়েছে এখানে যে সেমিনার রুমে এতগুলো লোক কি করে আসে? এতগুলো লোক যেখানে সেমিনার রুমে, সেখানে বাবা মাকে হাতে পায়ে ধরতে হচ্ছে বাবা মাকে, যে আমাকে একটু আমার মেয়েকে দেখতে দিন। আর তারা এতটাই ব্যস্ত, বাবা মাকে বলছেন জল খান, একটু পরে করছি, আলাদা করে বসিয়ে রেখেছে, তারা ওইখানে কাজ সারছে প্রমাণ লোপাটের, আর এখানে বাবা মাকে তারা বসিয়ে রেখে দিয়েছে। আরেকটা খুব দুঃখের কথা, আজকে বাবা বলছিলেন যে দাহ কার্যতে কে তার দাহ কার্যের যে পেমেন্ট ছিল সেটা কে করলো এখনো উনি জানেন না। এবং যদি আপনারা দাহ কার্যের সেই স্লিপটা দেখবেন সেখানে জনৈক তৃণমূল নেতা সন্দীপ মুখার্জি তার সই আছে ওখানে। এবং পেমেন্টটা কে করলো? আমাদের তো নিজেদের মানে
নিজেদের সংস্কার বলুন, আমাদের নিজেদের কালচার যাই বলুন, আমাদের নিজেদের আমরা যে ধর্ম মেনে চলি, আমরা তো অলওয়েজ আমাদের যেটা থাকে, আমরা কারো আমাদের শ্মশানেও যদি কেউ আমাদের আত্মীয় স্বজন বা কেউ আসে, আমাদের বাড়ির যদি কোনো অঘটন হয় তার দাহতে, সেই চায়ের পয়সাটাও কিন্তু আমরাই তাদেরকে দিই। সেটা করতে হয়, সেটা আমাদেরকে করতে হয়, কারণ সেটাতে বলে যে আমাদের নিজেদের বাড়ির আছে, সেটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে, একটা সংস্কারের মধ্যে পড়ে। বাবা পারলেনই না, উনি বলছিলেন আমার মেয়ে তাহলে লাস্টে কি দেখে গেল, যে বাবা তুমি আমার দাহ কার্যটাও, ওনার ভেতরে কিরকম এফেক্ট হচ্ছে বলুন, যে দাহ কার্যটাও তুমি, আমার সৎকারটাও তুমি আমাকে তোমার নিজের টাকা থেকে করতে পারলে না। মানে পুরোপুরি আজকে পুলিশ প্রশাসন পুরোটাই ট্র্যাপ দখল করে নিয়েছে, পুরোটাই অধিকার করে নিয়েছে, সবটাই তাদের অধিকার। একটা ডেড বডি, সেই অধিকারটাও তার মা বাবার নেই। তার মা বাবাকে সরিয়ে রেখে কাকিমাদেরকে ঠেলে ফেলে দিয়ে আজকে ডেড বডিটা এত কি তাড়া ছিল যে তাড়াতাড়ি করে ডেড বডিটাকে জ্বালিয়ে দিতে হবে। কারণ তার যদি অনেক প্রমাণ পড়ে থাকে, তার যদি আবার নতুন করে সেটার পোস্টমর্টম হয়, তাহলে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। তো এখানে অনেক রকমের প্রশ্ন সেখানে চলে আসছে, এবং তারা বলছিল যে কি করে তারা আনন্যাচারাল ডেথ লিখছে, তারা কি করে বলতে পারে আনন্যাচারাল ডেথ এবং আত্মহত্যা সঙ্গে সঙ্গে তারা আত্মহত্যার ঘটনা বলছে শারীরিক টেস্ট না করে। তারা কিভাবে বলছে এটা আত্মহত্যা, কোন জায়গায় পরিপ্রেক্ষিতে, সেই অডিও কল আমরা সবাই শুনেছি। তো আমরা যে ধরনের নানা রকমের কথা আমরা শুনেছি বাবা মায়ের কাছ থেকে, এটা অন্তত আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একের পর এক যে তথ্য আমাদের কাছে আসছে, অর্ধেক তো লোপাটি করে দিয়েছে, কিন্তু যে যে তথ্যগুলো আসছে সেগুলো আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। এই 15 জন ডাক্তার যারা সামনে দেখছিল, সেমিনার রুমে যারা ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করা হোক। এই ইন্দিরা মুখোপাধ্যায়, এই বিনীত গোয়েল, এনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং তার থেকেও বড় মাথা যেটা বলবো, যে আমাদের যার নির্দেশে এই ধরনের জিনিসগুলো হয়েছে, এই ঘটনাটা পুরোটা সুন্দর করে তারা সাজিয়েছে, যারা কেউ নির্ভয়ে সাজিয়েছে, তাদের ভয় ছিল না যে কোনো না কোনো দিন সমাজ এরম ভাবে জনতার ঢল নামতে পারে, একদিন না একদিন তাদেরকে সত্যিটা সামনে আসবেই, তাদেরকে যেতে হবে। সেই মাথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞেস করা হোক। আর এই আরজি করের মতো ঘটনা আমরা আরজি করটা দেখতে পেয়েছি, এরা প্রত্যেকটা সরকারি হসপিটাল, প্রত্যেকটা জায়গায় এই ধরনের চক্র আছে, বিভিন্ন ধরনের চক্র কাজ করছে, বিভিন্ন ধরনের ডেড বডি পাচার, অর্গান পাচার র্যাকেট চলছে এখানে। এবং ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়া, ফেল করানো, 10 লাখ 12 লাখ টাকা দিলে তার 70 নম্বরটাকে 80 করে দেবো, তাহলেই তো পাশ করে যাবে। লক্ষ লক্ষ টাকা যাচ্ছে কোথায়, এত টাকা যাচ্ছে কোথায়? এই টাকাগুলো কার কাছে যাচ্ছে? কালীঘাটে যাচ্ছে, কত যাচ্ছে? সেইখান থেকে মেলা, খেলা, পুজো, যে বিভিন্ন জায়গায় যে টাকাগুলো দেওয়া হচ্ছে, তো এই মানুষের অভিশাপের টাকা, মানুষের চোখের জলের একদিক দিয়ে টাকা নিয়ে তারা কি অন্যদিকে টাকাটাকে ব্যবহার করছে? বারবার করে বিদেশে যাওয়া, বারবার করে বিভিন্ন চোখের চিকিৎসার নাম করে যাওয়া, বিভিন্ন ভাবে যে এই টাকা তারা পাচ্ছে, সোর্স অফ ইনকামটা কি আছে? একটা সরকারি হাসপাতাল থেকে যদি এত কিছু মানে ইনকাম করা যায়, তাহলে ভেবে দেখুন কত রাজ্যে সরকারি হসপিটাল আছে, তারা সরকারি ছাত্রগুলোকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কিরকম ধরনের ট্রিটমেন্ট করছে। তো আমাদের এই আন্দোলন চলছে, আমাদের আজকে ধর্ণা আছে, আমাদের এই আন্দোলন বিভিন্ন ভাবে চলবে। আমাদের কালকেও আমাদের 12টা থেকে 2টো আমরা সারা রাজ্য জুড়ে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের রোড ব্লক আছে। কিন্তু এটাও বলতে চাই, শুধু ভারতীয় জনতা পার্টির তরফে আমরা যে আন্দোলনগুলো করছি সেগুলো তো চলবেই, কিন্তু আমার মনে হয় যে আমরা রাজনৈতিক একজন স্বীকৃতি পাওয়ার আগেও আমরা একজন মানুষ মনে করি, এবং একজন মানুষ হিসাবে আমার মনে হয় যে প্রথম আমাদের কর্তব্য আমাদের নিজেদের পরিচয়টা দেওয়া, যে আমরা প্রত্যেকটা আন্দোলনে অরাজনৈতিক ভাবেও আছি, যে কোনো ভাবে আমরা রয়েছি, ফ্ল্যাগে রয়েছি, সেটা আমাদের ডিউটির মধ্যে পড়ে, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু অসংখ্য মানুষ যারা রাস্তায় নেমেছে, আমরা তাদের
ছাতার তলাতেও আমরা আছি, কারণ আমরা চাই একটাই, আমাদের বিচার। যদি বিচার না দিতে পারো তাহলে তোমার পদত্যাগ করতেই হবে। আর আমরা জানি এই অবস্থা থেকে পদত্যাগ করবে কি করে, কারণ এই জায়গায় যারা সিন্ডিকেট চালায় তারা তো জানে বিচার হলেই তারা সংসারটা চালাতে পারবে না, কারণ সিন্ডিকেট বাজি করে সংসার চলে। এই সরকারটাই যদি পড়ে যায় তাহলে সিন্ডিকেটটা চলবে কি করে? তো এরকম অনেক মানুষ আছেন যারা দেখবেন বিভিন্ন জায়গায় নানা রকম ভাবে বিচার চাওয়ার জন্য যখন রাস্তায় মানুষ নামছে তাদেরকে ডিস্টার্ব করছে। মনে রাখবেন সংসারটা তাদের এই সিন্ডিকেট থেকে চলছে বলে তারা জানে একবার বিচার যদি পায় তাহলে তো আর তাদের উপরের অভিভাবক যদি পড়ে যায় তাহলে নিচের গুলো আর কি করে থাকবে? সব একসঙ্গে আগুন জ্বলে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমাদের লড়াই জারি থাকবে, আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা সাধারণ মানুষের সঙ্গে রয়েছি এবং বিভিন্নভাবে আমরা যতক্ষণ না বিচার হয় আমরা আন্দোলন করে যাব। ধন্যবাদ। আগামীকাল থেকে আপনাদের এই যে ধর্ণা যেটা চলছিল, যেটা আজকে শেষ দিন, প্রাথমিকভাবে ভাবা হয়েছিল আদালতের অনুমতি ক্রমে তপশিলি মোর্চা 16 তারিখ পর্যন্ত সেই ধর্ণার অনুমতি পেয়েছে। ধর্ণা কি আপনারা চালিয়ে যাবেন ধর্মতলায়? আমাদের তো আমরা বলেইছি যে বিভিন্নভাবে বিভিন্ন জেলা, বিভিন্ন মণ্ডল এবং বিশেষ করে কলকাতায় আমরা এই ধর্ণা অংশগ্রহণ কর্মসূচি আমাদের লাগাতার চলবে। এটা আমাদের সবসময় চলবে, কারণ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। প্রত্যেকটা মানুষ, কেউ কেউ মানুষ সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, কেউ কেউ মানুষ এখন খুঁজছে যে কোথায় ধর্ণা মঞ্চ আছে, কোথায় আছে। আগে মিছিলে মানুষকে আমরা খুঁজতাম যে মিছিল হচ্ছে, মানুষরা কোথায়, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে না কেন। এখন দেখছি মানুষ আমাদের মিছিল খুঁজছে। মানুষ সারা কলকাতা জুড়ে মিছিল খুঁজছে। কোথায় মিছিল হচ্ছে? অফিস যাওয়ার আগেও কোনো মিছিলে পায়ে পা মেলাচ্ছে, ও অফিস থেকে ফেরার পথও কোনো ধর্ণা মঞ্চ দেখছে। যখন আমাদের ধর্মতলায় ধর্ণা মঞ্চের সামনেও দেখছি প্রচুর অফিস যাত্রী, যাদের বাড়িতেও মা বোনরা রয়েছেন, যাদের মানবিকতা বোধ আছে, তারাও মানে ধর্ণা মঞ্চে সামিল হচ্ছেন, তারা শুনছেন বক্তব্য। এবং এই মিছিল এবং মানুষ এই বিচারের সঙ্গে মিলেমিশে গেছে। এরকম একটা মিছিল খুঁজে বা জমায়েত খুঁজে গতকালকে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি সেই জমায়েতে সামিল হতে গিয়েছিলেন। প্রথম তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তারপর তাকে কার্যত ধাক্কা হতে হয়। এবার একটা অভিযোগ উঠে আসে, গাড়িতে উঠে যাওয়ার পর গাড়ির কাঁচ বাজানো হয় দীর্ঘক্ষণ। এই যে আন্দোলনকারীদের আন্দোলনের যোগ দিতে গিয়ে একজন অভিনেত্রী, তার প্রতি এই ধরনের আচরণ আন্দোলনকারীদের, আপনার এক সময় সহকর্মীও ছিলেন তিনি, এখনো অভিনেত্রী হিসেবে আপনার একই জায়গায়, কিভাবে দেখছেন? খুবই নিন্দনীয় ঘটনা। ঋতুদির সঙ্গে যেটা হয়েছে, আমার মনে হয় যারা করেছেন তারা শির দ্বারা সোজা রাখার আন্দোলন করছেন। ডাক্তাররা শির দ্বারা সোজা রাখার যে আন্দোলনটা দেখিয়েছেন, জুনিয়র ডাক্তাররা যারা ওই আন্দোলনে ছিলেন, আমার মনে হয় এখনো তাদের শির দ্বারাটা শক্ত হয়নি। আমার মনে হয় শির দ্বারাটা এখনো সময় লাগবে তাদের শির দ্বারা শক্ত হতে। তো সেই জন্যই তারা এইভাবে একজন মহিলাকে, যার জন্য আমরা একটা মহিলার বিচারের জন্য আমরা আন্দোলনে নেমেছি, আমরা একজন মহিলাকেই আমরা গুলিয়ে ফেলছি, আমরা একজন মহিলাকেই এভাবে অসম্মান করছি। কি দরকার ছিল এইভাবে মহিলাকে অসম্মান করা? উনি তো কোনো ভুল করেননি। উনি তো একজন স্বাভাবিকভাবেই, অনেকে তো নামেননি। তৃণমূলের যারা এমপিরা রয়েছেন, এমএলএ রয়েছেন, অনেক মহিলারা রয়েছেন, তারা তো নামেননি। কিন্তু তিনি তো সবকিছু ছেড়ে দিয়ে কোনো রাজনৈতিক ভাবে না এসে তিনি সামান্যভাবে একজন সাধারণ নাগরিক হিসাবে তিনি শ্যামবাজারে এসেছিলেন। সুতরাং যারা এটা করেছেন খুব অন্যায় করেছেন, তাদের প্রয়োজন আছে যে শিরদাঁড়াটা শক্ত করবার। তারা শিরদাঁড়া শক্ত না করেই এই আন্দোলনে নেমেছেন। পরিবারের লোকেরা বলছেন যে টাকা দেওয়ার একটা পরিকল্পনা ছিল, দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। শশীবাজার বলছে যে এরকম কোনো বিষয় উঠে আসেনি, একটা ভিডিও পরিবারের সদস্যকে সেটা আবার প্রকাশ্যে আনি বলে যে তৃণমূলের তরফে বা সংসদ তরফে কোনো টাকা দেওয়ার ব্যবস্থা করা। হ্যাঁ, এই পয়েন্ট আমি বলতে ভুলে গেছিলাম যে তৃণমূলের তরফে, মানে তৃণমূলকে আগে থেকে ভিডিওটা তৈরি করে রেখেছিল, মানে গতকালের পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে এই ভিডিওটা সামনে তারা নিয়ে আসবে। আগে থেকে তারা জানতো যে এই ঘটনাটা প্রকাশ্যে আসবে, তাই আগে ভাগে ভিডিও তৈরি করে রাখবে। দেখুন, পুরোটাই বলছি না, প্রি প্ল্যান্ড, অর্গানাইজড। পুরো এটা একটা অর্গানাইজড ভাবে হত্যা করা হয়েছে, এটাকে ক্রাইম, অর্গানাইজড ক্রাইম যদি বলেন এটাকে। এবং
তাদেরকে নানাভাবে 300-400 পুলিশ দিয়ে ঘরকে ঘিরে রাখা হয়েছে, বাড়িকে ঘিরে রাখা হয়েছে, তাদের ওইখান থেকে বেরোতেই দেওয়া হচ্ছে না, কার সাথে কথা বলবেন সেটা ঠিক করে দেওয়া হচ্ছে। এবং প্রথমের ভিডিওগুলোতে দেখবেন তারা অনেক ভয়ে ভয়ে কথা বলছেন, বিভিন্নভাবে ভয়ে ভয়ে কথা বলছেন। কিন্তু আজকে ওরা বুঝে গেছে, কালকে রাত্রিবেলা যখন সাধারণ ডাক্তারদের এই আন্দোলনে তারা যখন পায়ে পা মিলিয়েছেন, তখন বুঝে গেছেন যে এটা মানে জনতার দ্বারাই ওনারা বিচার পাবেন, এই মুখ্যমন্ত্রী অন্তত এই প্রশাসন বিচার করতে পারবেন না। সেই জন্য তারা সত্যি কথাটা বলেছেন। এবং ভাবুন, ডিসি সাউথ না, ডিসি সাউথ, ডিসি নর্থ তাকে টাকার অফার করেছেন। মানে একজন বাবা মাকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছেন। মানে বাবা মাকে নিয়েও একজন মহিলা, তিনিও মন্ত্রী, শশী পাজা, তিনিও একজন সিনিয়র মন্ত্রী। বাবা মা যেটা বলছে সেটা শোনা উচিত। বাবা মার মধ্যে কোনো রাজনীতি নেই। বাবা মা আপনাদের 10 লক্ষ টাকা নেয়নি। বাবা মা পরিষ্কার ভাবে তারা মানুষের কাছে খবর যে তাদের সঙ্গে যা করা হয়েছে সেই কথা মানুষের কাছে বলেছেন। বাবা মা কোনো পলিটিক্যাল আলাদা ছাতার তলায় চলে যাননি। সুতরাং বাবা মা যেটা বলছে সেটাকে সত্যি মানা উচিত। এবং কি ভয়ঙ্কর, শকিং যে তাকে টাকার অফার করা হচ্ছে। তার মানে মুখ্যমন্ত্রীও টাকার অফার করছে, ডিসি নর্থ টাকার অফার করছে। ডিসি নর্থে যখন নিচ্ছে না, মুখ্যমন্ত্রী বলছেন যে 10 লাখ টাকা দেওয়া যেতেই পারে। একজন এইরকম ব্রুটালি একটা অর্গানাইজড একটা ক্রাইমকে উনি 10 লক্ষ টাকা হিসাবে মুখ বোঝাতে চাইছেন। লজ্জার কথা। যত বাবা মাকে এরা ছোট করবে, যত বিশেষ করে মহিলারা, আমি বলবো মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মন্ত্রী যত এরকমভাবে ছোট করবে, আমার মনে হয় মানুষ তত বেশি এক হবে। কারণ ভুলে যাচ্ছেন, মানুষের আন্দোলনে কিন্তু এইসব চুনোপুটি যারা কালকে রাস্তায় নেমেছিল, সব বিভিন্নভাবে মারধর করতে, গন্ডগোল করতে, ডিস্টার্ব করতে, দেখেছেন যদি মানুষের হাতে যদি তাদেরকে তুলে দেওয়া হয়, আমরা যেখানে যেখানে যাচ্ছি আমাদেরকে মানুষ একটাই প্রশ্ন করছে যে আমরা তো এত 10 কোটি জনতা আছি পশ্চিমবঙ্গে, আমরা কি পারি না একসাথে হয়ে যে এই সরকারটাকে একদম উপড়ে ফেলে দিতে? মানুষের ভাবুন ভেতরে এসছে, এরাই হয়তো একটা সময় ভোট দিয়েছে, কিন্তু এরাই আজকে প্রশ্ন তুলছে যে আমাদের শক্তি তো অনেক বড় শক্তি। এবং এটা একদিন হবে, এই সময় হয়েছে। সিবিআই এর উপরে প্রেসার ক্রিয়েট হচ্ছে, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস সিবিআই এর উপরে প্রেসার ক্রিয়েট করছে। গতকাল মাথা ভাঙা, সেখানে যে প্রতিবাদীদের লেখা, সে লেখা মুছে দিয়ে সিবিআই লিখে দেওয়া হয়, অর্থাৎ সিবিআই তুমি বিচার দাও। এটাকে কিভাবে দেখছেন? তথ্য প্রমাণ তো লুকাট হয়ে গিয়েছে বলে আপনারা অভিযোগ করছেন। সিবিআই সুশীল আরো বলছেন যে বিজেপি কি সিজিও অভিযান করবে? 23 দিন ধরে সিবিআই কি করেছে জানা? 500 ঘন্টা চাপ তৈরি সিবিআই। আপনাদের যে মিছিল সেদিন ছিল, সেই মিছিল কেন সিজিওতে জানায়নি, মহিলা কমিশনে নাকি, সেই প্রশ্ন তুলেছে। মানে এনারা তো অনেক সিনিয়র, এবং সিবিআই সিআইডি কি আছে তারা সেটা ভালোভাবেই জানে। এবং তথ্য প্রমাণ যদি তারা হাতে দিতে পারে, তাহলেই সম্ভব আছে যে সিবিআই বিচার করার প্রক্রিয়াটা আরো দ্রুত করতে পারবে। তথ্য প্রমাণটাই তোমরা লোপাট করে দিচ্ছ। সন্দীপ ঘোষ 9 তারিখের পর 10 তারিখ চিঠি দিয়ে বলে দিচ্ছে যে এই বাথরুমটাকে, এই টয়লেটটাকে ভেঙে দিতে হবে। কেন? আমি তো প্রশ্ন করব, কেন বললেন উনি এই সময়? আমি শশী পাজাকে প্রশ্ন করতে চাই যে কার সাহসে, কার মদতে, ওপরে কার মাথার হাত আছে, কার হাত আছে মাথার উপরে, যে সন্দীপ ঘোষ এই ধরনের চিঠি লিখতে বাধ্য হলো? তোমরা একদিকে বলছো যে সিবিআই কেন তদন্ত করতে পারছে না, সিবিআই কেন বিচার দিতে পারছে না, আর তোমরা বাঁহাতে তোমরা রেনোভেশন করে তোমরা পুরো প্রমাণ লোপাট করছো। আর যে করে ট্রাক ছেলে নিয়ে এসে ভাঙচুর করে দিচ্ছ, ধ্বংস করে দিচ্ছ পুলিশের সামনে। তোমরা বিভিন্নভাবে সেমিনারের রুমে তোমরা বিভিন্ন লোক পাঠিয়ে পুরো এভিডেন্স গুলোকে নষ্ট করে দিচ্ছ, আর তোমরা সিবিআই এর কথা বলছো। কিন্তু আমাদের বিশ্বাস আছে ওনারা এখনো যখন হাত তুলছেন না, এই যে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে যে বিভিন্ন রকমের অডিও, ভিডিও, মা বাবার বয়ান বেরিয়ে আসছে, আমরা আশাবাদী এখন যদি পারে তো সিবিআই পারবে। হয়তো লেট হবে, কিন্তু সিবিআই যোগ্য জবাবটা দেবে। এরা চেষ্টা করে যাচ্ছে এখনো বিভিন্নভাবে। এই যে দেবাশিস সোম, ওই ডাক্তারবাবু,
উনি হসপিটালাইজড, কোশ্চেন মার্ক এখানে। টালা থানার ওসি, কাল একটা ভিডিওতে দেখছি, একটা ছবি দেখছিলাম, উনি হসপিটালাইজড, কোশ্চেন মার্ক। যে লোকগুলো পয়েন্ট করা হচ্ছে, যে লোকগুলোকে, যে লোকগুলো পুরো ষড়যন্ত্রটাকে সাজিয়েছিলেন, যে লোকগুলো সাক্ষী ছিলেন, তাদেরকে যদি ধরে তাদের মুখ থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। কাউকে স্লো পয়জনিং করা হচ্ছে, কাউকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে এখানে, এবং বিভিন্নভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা যদি সরিয়েই দাও, তাহলে সিবিআই কি করবে? প্যারাশুটে করে নেবে, বিচার যে দোষী তাকে তুলে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে হাজির করবে। কিন্তু আমাদের বিশ্বাস আছে মানুষের এত আওয়াজ, এত গর্জন বৃথা যাবে না। বলছি যে আপনার যে আবেদন করলেন যে এই ঘটনাগুলো ঘটছে, কারটা শুনবো? অ্যাক্সিডেন্ট দ্বারা বলে দিন। এই যে ঘটনাগুলো ঘটছে, ওদের একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন, কোশ্চেন মার্ক করে আছে, তাহলে কি সিবিআই উচিত যে অবিলম্বে কেসটাকে অন্য কোনো স্টেটে নিয়ে যাওয়া? দেখো, সেটা তো সিবিআই বুঝবে, কিন্তু এখানে যে মানুষের কাছে গর্জন আছে না, যে মানুষের মধ্যে যে প্রত্যাশা আছে না, আমরা চাই এই বাংলা থেকেই বেরোবে। আমরা সবাই আছি, এবং যত এই ধরনের আটকানোর চেষ্টা করবে, মনে রাখবেন আন্দোলনের ঝাঁঝ বাড়বে। গলিতে অলিতে গলিতে, বাজারে, মাঠে ঘাটে, স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গা থেকে মিছিল বেরোবে, মানুষের আওয়াজ আরো বেশি বাড়বে। সুতরাং আমরা চাই এই বাংলা থেকেই, কোনো জায়গায় নিয়ে যেতে হবে না, এই বাংলা থেকেই বিচার পাক, এই বাংলায় থেকেই বিচার করুক, এবং বিভিন্নভাবে মানুষ সহযোগিতা করুক। কোন আরজি করে যারা ওই সমাজে ছিলেন, তারাও সহযোগিতা করুক, যে আরজি করের বিচার যদি আমরা না পাই, আমরা কিন্তু আর কোনো বিচার করার আশা কিন্তু আমরা আর করবো না। এবার যখন আমরা এই জিনিসটাকে, ইস্যুটাকে, আমরা ভারতীয় জনতা পার্টি তো অনেকবার বলেছে, এটা নিয়ে অনেক কিছু করেছে, তখন সবাই চুপচাপ দেখতো। একের পর এক কামদুমি, কাকদ্বীপ, পার্ক স্ট্রিট, কত কিছু হয়েছে, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বীরভূম, হুগলি, কত হয়েছে, একটা মালদা একটাও পেয়েছে বিচার। তো এইবার যখন মানুষ জেগেছে, এইবার যদি না বিচার করতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে কোনো মেয়ের বিচার দিতে পারবো না। লকেটদি অতীতে উডবার্ন বিভাগে ভর্তির একটা পর্যায়ক্রমিক রকম দেখা গিয়েছিল, যে অনেকেই উডবার্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি হয়ে যায়, যাতে করে তাদের জিজ্ঞাসাবাদ। এইবারে তো মানুষকে বলবো, উডবার্ন যে জায়গাটা আছে সেখানে স্কেমে, সেটাও যেন বন্ধ করে দেওয়া হয়, সেটাও যেন মানুষ জনতা গিয়ে আটকায়। এইভাবে আন্দোলনের ঝাঁজ যখন বাড়িয়েছে, উডবার্ন ব্লকের সামনেও যেন প্রোটেস্ট র্যালি পৌঁছে যায়, আওয়াজ পৌঁছে যায়, যে কারোর সাহস না হয় উডবার্ন ব্লকে গিয়ে ঢুকে যাওয়ার। এই যে টালার আধিকারিক বলুন বা যারা অসুস্থ হচ্ছে, পুরানো প্রবণতা মেনেই কি তাদের অসুস্থতা গুলো আপনারা? একদম, তারা পুরো প্রমাণ লোপাট করবার জন্য তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখেননি সারদা নারদাতে, দেখেননি বিভিন্ন ভাবে তারা হসপিটালে বিভিন্ন ছুতো দিয়ে, বুকে ব্যথা, গালে ব্যথা, ঠোঁটে ব্যথা, চোখে ব্যথা বলে তারা ঢুকে যাচ্ছে উডবার্ন ব্লকে। উডবার্ন ব্লকটা একটা 5 স্টার হোটেল হয়ে গেছে, সেখানে থাকার একটা জায়গা হয়ে গেছে, ওটার সাধারণ মানুষের ভর্তি হওয়ার জায়গা নেই, রোগী ভর্তি হওয়ার জায়গা নেই, সাধারণ মানুষ রাস্তায় শুয়ে আছে, আর তারা উডবার্ন ব্লকে ভর্তি হয়ে যাচ্ছে। তো এবারে উডবার্ন ব্লক আর হবে না, এইবার আর উডবার্ন হবে না, এইবারে যদি সোজা যেতে হয়, সোজা তিহার যেতে হবে। ঋতুপর্ণা সেনগুপ্ত মতো মিমিকেও গতবার আমরা দেখেছি, যাদবপুর যখন গেছিলেন তাকেও গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কুণাল ঘোষ, যে ঋতুপর্ণা সেনগুপ্তের হ্যারাসমেন্ট নিয়ে পোস্ট করেছেন, কারা করলেও সাধারণ সমাজ এটা করতে পারে না। দেখুন, আমি মিমি চক্রবর্তীকেও বলবো, যাকেই করা হচ্ছে, দেখুন আমি যদি কোনো আন্দোলনে যাই, আমি তো একজন মানুষ, এটা তো মানুষের আন্দোলন চলছে, আজকে একটা মানুষের আন্দোলন চলছে। তাকে কোন পলিটিক্স কে বিজেপি থেকে এসে যদি ঝান্ডা না থাকে, যদি কোনো ফ্ল্যাগ না থাকে, তো মানুষ হিসাবে আগে পরিচয় আছে তার। প্রত্যেক মানুষের ডিউটি আছে যে এত বড় একটা ইস্যুতে মানুষ পথে নেমেছে, আমিও নামতে পারি। কেন সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে? কেন গো ব্যাক স্লোগান দেওয়া হবে? সেটা খুব খুব নিন্দনীয়, খুব নিন্দনীয়। মিমি চক্রবর্তীকেও যেটা করা হয়েছে খুব নিন্দনীয়। তিনি তো একটা রাজনৈতিক জায়গা ছেড়ে দিয়ে লোকে সেখানে গেছে, এবং আগামী দিনে আশা করব যারা এই ধরনের কাজগুলো করছেন তারা এগুলো থেকে বিরত থাকবেন। যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো অভয়া, কুণাল ঘোষের পোস্টার নিয়ে ঋতুপর্ণা ঘোষ লিখেছেন যে যারা এই ঘটনাটা ঘটালেন ঋতুপর্ণা সেনের সঙ্গে, তারা নাগরিক সমাজ অন্তত এটা কারা ঘুরিয়ে দিয়ে অন্য কোনো দিকে বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, দেখুন মানে হ্যাঁ, রং দেওয়ার চেষ্টা।
দেখুন, আমরা বারবারই বলে এসেছি যে এই আন্দোলন মানুষের আন্দোলন। এখানে কোনো সিপিএম, বিজেপি, টিএমসি, তো যদি আমি তৃণমূলের কথা বলি, তারা তো ঘরে মোটামুটি ঢুকে গেছে। তারা যারা চাইছে যে ডিস্টারবেন্স করতে আসছে, এবার এই ডিস্টারবেন্স যারা করতে আসছে না, মনে রাখবেন, ডিস্টারবেন্সের যদি যারা করতে আসছে, সারা সব কটা লোক তৃণমূলের লোক যারা ডিস্টারবেন্স করতে আসছে, এবং কুণাল ঘোষ এগুলোতে রাজনৈতিক কালার দিতে চাইছেন। আমি মনে করি যে সবার আগে মানুষ হও, আর মানুষ হয়ে আগে বিচার করো। আগে একজন মহিলা তিনি, এবং অত্যন্ত একজন ব্যক্তিত্বময়ী মহিলা, তার সম্মানটা যদি আমরা না দিতে না পারি, তাহলে আমরা তিলোত্তমার সম্মান দেবো কি করে? আমাদের আন্দোলনটা তো হারিয়েই যাবে। আমরা আন্দোলনের ঝাঁচটাই হারিয়ে ফেলবো। আন্দোলন হচ্ছে মানুষ মানুষকে একসাথে করা। আর কুণাল ঘোষরা চাইবেন মানুষকে ভাগ করে দাও, মানুষকে কলার লাগিয়ে দাও, রং লাগিয়ে দাও, তাহলে বিভিন্ন খণ্ডে মানুষ বিভক্ত হয়ে গেলে আন্দোলনটা না অনেক ম্রিয়মান হয়ে যাবে। কিন্তু সেটা আমরা হতে দেবো না। তৃণমূল সাংসদ সুখেন্দু সিংহ রায় আপনার মতো অনেকটাই কথা বলছেন, যে এইমাত্র পোস্ট করলেন যে মধ্যযুগের মানবতাবাদী বাঙালি কবি চণ্ডীদাস বলেছেন, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তৃণমূলের মধ্যেও কারো কারো যে বোধোদয় এবং তারা যে প্রায় করছেন বাস্তব দুর্বল। অনেকদিন ধরে বলেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। উনি প্রথম থেকেই মানে এই আন্দোলনের পক্ষে রয়েছেন, কথা বলেছেন বিভিন্নভাবে, বিভিন্ন লোক নেতারা হুমকি দিয়েছেন, বিভিন্ন কথা বলেছেন, তাকে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু শুভেন্দু বাবু যেভাবে বাস্তিল দুর্গের মানে উদাহরণ দিয়ে যেভাবে উনি সামনে রাস্তা দেখিয়ে দিয়েছেন, আশা করি যারা তৃণমূলের লোকজন রয়েছেন তারা বুঝতে পেরেছেন যে আগামী দিনে তৃণমূলের দলটার কি হতে চলেছে। ক্ষেত্রে এই আচরণের কারণ কি? মানে উনি দলের মধ্যে আছেন, এখনো সাংসদ পদে আছেন, তৃণমূল কংগ্রেসের সম্পাদক। একটা জিনিস আমি বুঝি না, মানে আমার দলের প্রতিনিধির সাথে আমার মানবিকতার কেন হেরফের হবে? আমি আগে মানুষ, আমার মনে হয় ওনার মানবিকতা বোধ, ওনার বিবেকটা রয়েছে, বাকিদের নেই। কারণ অনেক আমি দেখেছি, আমার একজন সহ অভিনেতা, তার নেই, সে অভিনয় করে এবং সে রাজনীতিতে এসছে, তার আমি দেখিনি তার ভেতরে কোনো শিক্ষাবোধ বা কিছু বিবেক মানবিকতা বোধ আছে কিনা। শুভেন্দু বাবুর আছে, এর সঙ্গে উনি রাজ্যসভার সদস্য বা কি আছেন সেটা নেই। আমি বারবার বলেছি, মানবিকতা বোধ না থাকলে এই লড়াইটা আমাদের মানুষ আর অমানুষের লড়াই, মনুষ্যত্বের লড়াই। যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে আর যার মধ্যে নেই তারা বলবে না। না মানে এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে এক অংশে দেখা যাচ্ছে বিরোধিতা করতে, এক অংশে দেখা যাচ্ছে চুপ করে থাকতে, এটা কি কোনো দুটো লবি কাজ করছে তৃণমূলের অভ্যন্তরে? নিশ্চয়ই। এই কারণে কি বেরিয়ে আসছে এই ধরনের? একদম, দেখবেন আরো বেরোবে, আরো সামনে সবকিছু বেরিয়ে আসবে, আরো অনেক কিছু দেখতে পাবেন, আরো অনেক অনেক কিছু, কত কিছু দেখতে পাবেন। সবে তো শুরু হয়েছে, সবে তো দিনের সকাল শুরু হয়েছে। আমরা আগামী দিনে আরো কত কিছু দেখতে পাবো, কত প্রমাণ সামনে আসবে, কত অডিও, কত চিঠি সামনে আসবে, দেখবেন একদম টপ লেভেল অব্দি যাবে। এত প্রভাবশালী লোক এখানে আছে, তা নাহলে মুখ্যমন্ত্রী রাস্তায় নামতেন না। আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছি রাজীব কুমারের সময় রাস্তায় নামতে, রাতে রাস্তায় নেমে গিয়ে সেখানে একটা মঞ্চ করে ফেলে সারা রাত একটা বিশাল আয়োজন চলতে লাগলো। দুদিন ধরে উনি ধর্ণা করেছিলেন, রাজীব কুমারের বাড়িতে ইডি সিবিআই কে ঢুকতে দেবেন না। আবার মুখ্যমন্ত্রীকে দেখলাম যে রাস্তায় নেমে গিয়ে ফাঁসি চাই বলে সবার আগে এগোচ্ছেন, কিন্তু একদিকে ফাঁসি চাই বলছেন আর অন্যদিকে 21 জন উকিলকে পাঠাচ্ছেন সুপ্রিম কোর্টে প্রশাসনকে বাঁচানোর জন্য, বাংলার সরকারকে বাঁচানোর জন্য, আর প্রমাণ লোপাট করছেন। তৃণমূলের তরফ থেকে মাথা ভাঙারও চিন্তা করা, আপনারা বলছেন যে মাথা ভাঙাতে তৃণমূল নেতারা গিয়ে ওই ধরনের আক্রমণ করলো প্রতিবাদীদের উপর, সেখানে কুণাল ঘোষ তিনি বলছেন যে তৃণমূলের যদি কেউ যুক্ত থাকে তাহলে তার শাস্তি হবে। তিনি একদিকে বলছেন যে ভাই তোমরা যারা দিদিকে ভালোবাসো তারা পোস্ট করো, তারা কেন দিদির হয়ে পোস্ট করছো না? একদিকে যেমন উনি মানে এই কথা বলছেন, আবার একদিকে বলছেন যে যারা মানে তৃণমূলের কোনো লোক নয়। মানে এটা তো ওখানকার কুচবিহারের তৃণমূলের যিনি আছেন দেখছিলাম টিভিতে, তিনিও তো বলছেন এটা আমাদের লোক না। এটা তো রেগুলারের একটা স্বভাব চরিত্র হয়ে গেছে, এবং কালকে পরিষ্কার বোঝা গেছে যে তৃণমূলের একদম নেতারা এসেই এই গন্ডগোল বাঁধিয়েছিল। সপ্তাহে 14 মার্চের আহ্বায়ক না আরেকজন আছে, শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। তিনি বাক্সার ভিডিও অফিসের কর্মী, মনে করা হচ্ছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ করাই তাকে সাসপেন্ড। এইরকম অনেক কিছু চলতে থাকবে, কিন্তু ভুলে গেছেন মানুষ যখন, বাংলার মানুষ বাঙালি হিসাবে যখন রাস্তায় নেমে গেছে, জুনিয়র ডাক্তাররা যেটা দেখিয়ে দিয়েছেন, শিরদাঁড়া সোজা,
শিরডালা সোজা থাকবেই, যতই কত করতে পারবে, একদিন তো তারাই পুরো সরকারটা ছেড়ে তাদেরকে চলে যেতে হবে। সুতরাং এখন এই সবগুলো একটু চলবে, গ্রেপ্তার করা, ভেতরে ঢুকিয়ে রাখা, সরকারি চাকরি থেকে সাসপেন্ড করা, অনেক কিছু চলবে, সেটা একটু মানিয়ে নিতে হবে। কারণ আমাদের লক্ষ্যটা অনেক বড় লক্ষ্য, কারণ বিচার আমাদের চাই, বিভিন্নভাবে তারা ভয় দেখিয়ে চাইবে। সুতরাং তার পাশে আছে শুভঙ্করের। শিল্পী সনাতন মিত্রা রাজ্য চারুকলা পর্ষদ থেকে পদত্যাগ। ধন্যবাদ জানাবো, স্যালুট জানাবো। সুদীপ্তা আমার বন্ধু করেছে, এবং চন্দন সেন বাবু করেছেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায় করেছেন, সনাতন দা করেছেন, এবং অনেকেই এই ধরনের করেছেন। বোঝা যাচ্ছে যে এই সরকারটা কিন্তু এটা শেষে শুরু হয়ে গেছে, এবং তার কাছে কারোর কাছে সরকারি সম্মানের থেকে অনেক বড় হয়ে গেছে বাংলার সম্মান, বাঙালির সম্মান, মেরুদণ্ডের সম্মান। এখানেই তৃণমূলের তরফে প্রশ্ন যে এই যে যারা পুরস্কার ছাড়ছেন, দেশেও তো নানান কিছু ঘটে যায়, তারা কেন্দ্রের পুরস্কার এভাবে ছাড়বেন তো? প্রশ্ন তুলছে। আমার তো একটা জিনিস আমি বুঝতে পারি না, দেখি পশ্চিমবঙ্গটা কি দেশের বাইরে? পশ্চিমবঙ্গ তো দেশের মধ্যেই রয়েছে। পশ্চিমবঙ্গটা তো পাকিস্তানে নয় বা বাংলাদেশের ওদিকে নয়, তো দেশ মানে তো পশ্চিমবঙ্গটাকেও বোঝায়। সুতরাং এই ধরনের কথা বলে কেন্দ্র আর রাজ্যকে আলাদা করে তুতু ম্যামে করে এই ধরনের জিনিস কিছু করতে পারবে না। সারাক্ষণ চাইছে তারা জিনিসটাকে ঘুরিয়ে দিতে কেন্দ্রের দিকে, বিভিন্নভাবে অন্যান্য রাজ্যের কথা নিয়ে আসতে চাইছে। তো আগে নিজেদেরকে দেখুক, নিজেদের শাসন করুক, তারপর অন্যদের শাসন করবে। নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে যে 22 ঘন্টা ধরে জুনিয়র ডাক্তাররা বসে থাকবেন, পদত্যাগ পত্র তার হাতে দিয়ে দেবেন। এবার জনস্বার্থ মামলা বিনীত গোয়েলের অপসারণ চেয়ে এবং বিনীত গোয়েলের এই মামলাটি নোটিশ গ্রহণ করার জন্য সরকারি আইনজীবীকে নির্দেশ প্রধান বিচারপতি। 18 সেপ্টেম্বর পরবর্তী শুনানি। আমার তো মনে হয় আমার মনে হয় বিশ্বে কোনো জায়গায় হয়নি, মানে জুনিয়র ডাক্তাররা শিরদাঁড়া হাতে নিয়ে গেছেন, পদত্যাগ পত্র হাতে নিয়ে যার পদত্যাগ চাইছে তাকে দিয়ে এসছে। এই প্রথম সাক্ষী রইল বাংলা পথ দেখায় বলে না, মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনেছিলাম বাংলা নাকি পথ দেখায় দেশের। এবার কিন্তু সত্যিই বাংলা মুখ্যমন্ত্রীকে পথ দেখিয়ে দিয়েছে। যে এতটুকু তার লজ্জা হলো না, মানে আগে তো মনুষ্যত্ব বোধ, কিন্তু মনুষ্যত্ব বোধের ঊর্ধ্বে ওই বিনীত গোয়েলের উঠে গেছে আগে স্বার্থ। নবান্নর নির্দেশ যতক্ষণ না আসবে উনি পুলিশের ইউনিফর্মটা খুলবেন না। আমরা মনে করছি এবার খুব ভদ্রভাবে জুনিয়র ডাক্তাররা করেছেন, এবার খুব বাজেভাবে বিনীত গোয়েলকে দেখবেন পদত্যাগ করতে হবে। যে কাগজ নিয়ে আপনি আজকে প্রেস মিটটা শুরু করলেন সন্দীপ ঘোষের নির্দেশ, এবং তারপর দেখা যায় যে পূর্ত বিভাগের যিনি সিভিল ইঞ্জিনিয়ার উনি রয়েছেন বিমল পাল, তিনি তৎকালীন চিফ মেডিসিনের যিনি রয়েছেন অরুণাভ দত্ত চৌধুরী, তাকে সঙ্গে নিয়ে সাদা কাগজে নোট করেন কোন কোন অংশ ভাঙা হবে। পুরোটাই একটা কনস্পিরেসি, পুরোটাই ষড়যন্ত্র। আমি বলছি তো এটা সুন্দরভাবে অর্গানাইজড ভাবে এই হত্যাটা করা যায়। এটা কিন্তু এমনি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা রাজনৈতিক হত্যা। অনেক বড় কিছু এটার মধ্যে রয়েছে, অনেক কিছু এর মধ্যে রয়েছে, যাতে এইগুলো যাতে একবারে ধুলোয় মিশে যায় সেটা তারা চেষ্টা করেছিল। কিন্তু এটা কখনো ভাবেনি এই আরজি করের ঘটনায় কিন্তু আজকে সরকারের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। বিভিন্ন জায়গায় আন্দোলন, সেখানে কোথাও গড়িয়াতে যারা আন্দোলন করছিলেন তাদের উপরে হামলার চেষ্টা, বারাসাতে একই রকম চেষ্টা, যাদবপুরে হয়েছে, মানে আন্দোলনের উপরে পরিকল্পিত ভাবে তৈরি করা হচ্ছে। একদম ওই যে ফোঁস কি নানা রকম কয়েক প্রকার ফোঁসের কথা বলেছেন, তো এরা ফোঁস করতে গেছে, এরা ভেবেছে মানুষ ফোঁস করতে পারে না। আরে 10 কোটি মানুষ রয়েছে এখানে, তো এরা ফোঁস করতে বলেছে বলে বারাসাতে ফোঁস করছে, বারাসাতের মতন করে গড়িয়া এসছে। গড়িয়া তো মানে বলেছে যে ছবি তুলে নিয়ে যাচ্ছিল। কারা কারা এখানে এসছে ছবি তুলে তৃণমূলের পার্টি অফিসে নাকি পাঠাবে। আপনারা ভাবুন সাহস কি, তারা নিজেদের কি মনে করে, আসলে কখনো দেখেনি না ক্ষমতা না থাকার জায়গাটা, কখনো তারা দেখেনি। মানে একেবারে নিচে থেকে একবারে উঠে গেছে, সিন্ডিকেট তোলাবাজি করে একদম ক্ষমতার শীর্ষে পৌঁছে গেছে। নালে সন্দীপ ঘোষের যিনি সেক্রেটারি না পিএ যে ছিল, তিনি এভাবে কথা বলে একদম সরাসরি দিদি, সরাসরি মুখ্যমন্ত্রী একজন পিএ বলছে অ্যাডিশনাল সিকিউরিটি, সে বলছে যে সরাসরি দিদির কাছে খবর চলে যাবে। কোন দিদি ভাই, কোন দিদির কথা বলছিস তুই? তো এই ধরনের কথাবার্তা যারা বলতে পারে অশিক্ষিত,
কোনোদিন ভাবেনি যে মানুষ কথা বলতে পারে, এরা ভাবেইনি যে মানুষ যে ফোঁস করতে পারে, ভাবেনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজকে শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফিরিয়ে দিতে চান জানালেন কাঁথি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অরূপ কুমার দাস। একদমই মানে সম্পূর্ণভাবে সাথে রয়েছি, এবং যারা এই ধরনের জিনিসগুলো করছেন, আপনারা আপনাদের আন্দোলনের একটা অভিমুখ দেখাচ্ছেন যে নিজের পুরস্কারটা আগে নয়, আগে মানুষের বিচারটা আগে, আর মানুষের শিরদাঁড়াটা আগে, এটা আপনারা দেখাচ্ছেন। লোক দেখানো টেন্ডার ডেকে আরজিকর হাসপাতাল চত্বরে ক্যাফে চালানোর বরাত পাইয়ে দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষের ব্যক্তিগত বাউন্সার ও বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী শেখ আফসার আলী স্ত্রীর নামে থাকা সংস্থাকে। এমনকি টেন্ডারের জন্য জমা দেওয়া অফেরতযোগ্য 1 লক্ষ টাকাও নিয়ম বহির্ভূতভাবে ওই সংস্থাকে ফেরত দিয়ে দেওয়া হয়। আফসার আলী যাকে সিবিআই হেফাজতে নিয়েছে, তার ওয়াইফের একটি কোম্পানি, তাকে দেওয়া হয়েছিল ক্যাফের বরাত, এবং ফেরতযোগ্য নয় যে টাকা, সেটাও ফেরতও পেয়েছিলেন তিনি। মানে পুরোপুরি ভাবে একটা সিন্ডিকেট চলে, পুরো আরজিকরের মধ্যে একটা সিন্ডিকেট চলে, এবং অনেক জুনিয়র ডাক্তার অনেকে সেগুলো জানে, নলেজে আছে, কিন্তু ভয়ে মুখ খুলতে পারেনি। এবং হয়তো এই দিলোত্তমা মেয়েটি, সে অনেক কিছু জেনে গিয়েছিল, আজকে জেনে যাওয়ার জন্যই তার এরকম ভাবে মৃত্যুবরণ করতে হলো। কিন্তু মৃত্যুবরণ করেছে সমাজটাকে এক করে দিয়ে গেল। একসাথে হয়ে সমাজ, মানুষগুলো একসাথে হয়ে একই লাইনে যখন হাঁটতে শুরু করেছে, তখন এই সরকারকে আজ না হোক কাল তো যেতেই হবে, আর এদের বিচার হবেই। আরো সাংঘাতিক কি কি কাণ্ড করেছে আরো সামনে আসবে, এবং যারা যারা এর মধ্যে জড়িত রয়েছে, আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং যদি তারা অন্যায় কিছু করে থাকে তাদেরকে গ্রেপ্তার করা হোক, নাহলে এই জিনিস কিন্তু বাংলায় বন্ধ হবে না। কারণ পুরো জাল বিস্তার হয়ে গেছে বাংলায়, এইসব স্ক্যাম বলুন, করাপশন বলুন। আপনি সিবিআই এর উপর ভরসা রাখতে বলেছিলেন, এবং সিবিআই সূত্রে খবর অবশেষে একজন প্রত্যক্ষদর্শীর খোঁজ পেয়েছে তারা, এবং তার বয়ানে এমন কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে। কে এটা? একজন প্রত্যক্ষদর্শীর খোঁজ পেয়েছে সিবিআই, যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তার বয়ানে বিস্ফোরক কোনো তথ্য উঠে এসেছে। দেখুন, আমি তো বারবার বলছি, আমাদের আশা আছে সিবিআই পারবে যখন সিবিআই পারবে, এবং অনেক তথ্য লোপাট করেছে তো, কিছু মানুষের প্রার্থনা, এত লোকের গর্জন, পশ্চিমবঙ্গ দেশে বিদেশে মানুষের গর্জন, মানুষের প্রার্থনা কখনো বিফলে যাবে না। কোনো না কোনো ক্লু, কোনো না কোনো ভাবে সামনে আসবে। হয়তো বিচার দেরি হচ্ছে, কিন্তু বিচার হবে। ঘটনা ঘটার পরদিন এই যে আপনি যে চিঠি নিয়ে শুরু করলেন, ঘটনা ঘটার পরদিনের রেজলিউশনের অর্ডার যেটা সন্দীপ দিয়েছিলেন, এটা কপি করা হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি, ডিরেক্টর অফ মেডিকেল স্বাস্থ্য ভবনের সমস্ত শীর্ষ পদাধিকারীদের। সুতরাং এই ঘটনা 24 ঘন্টা পরে এই সিদ্ধান্ত হচ্ছে স্বাস্থ্য ভবনের প্রতিটি কর্তা জানতে, এবং এক্ষেত্রে বৈঠক আরজিকরেই হয়েছিল, স্বাস্থ্য সচিব ডিএমই সকলেই। এবং সবচেয়ে বড় কথা, স্বাস্থ্য ভবনের কথা বলছি, মানে এখন টপে রয়েছে তো এটা। মানে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য সচিব যখন বিষয়টা জানে, তাদের নলেজে আছে, তখন তো মুখ্যমন্ত্রীর কাছে খবর থাকবেই, তার নলেজ ছাড়া তো হতে পারে না। এবং আমার মনে হয় এত কিছু না ধরে যদি মুখ্যমন্ত্রীকে আজকে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে আসল সত্যিটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। কিন্তু পুলিশ কমিশনার তো রিনাইট করছিল এই ধরনের, ওনাদের কাছে জানা ছিল না, এটা আগে থেকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া ছিল কমিশন। 10 তারিখে এসছে, এটা তো বেরিয়ে এসছে চিঠিটা। এই চিঠিটা তো মন্তব্য দেখা যাচ্ছে। বললাম তো, পুলিশ যিনি আছেন ইন্দিরা মুখোপাধ্যায় এবং এই বিনীত গোয়েল, এই দুজনকেই আমার মনে হয় যে পুলিশের সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা উচিত যে কেন তারা এত মিথ্যা কথা বলছেন। এবং যে চিঠি আমাদের কাছে, আমাদের হাতে এসেছে, আপনাদের কাছেও সবাই হাতে এসেছে, 10 তারিখে এই চিঠি অলরেডি পিডব্লিউডি সিভিলকে অলরেডি সন্দীপ ঘোষ প্রিন্সিপাল তিনি দিয়েছেন, এবং সেটা কপি টু স্বাস্থ্য ভবন স্বাস্থ্য সচিবকে কপি করা হয়েছে। এবং স্বাস্থ্য ভবন স্বাস্থ্য সচিব যখন বিষয়টা জানেন, এত বড় একটা ভয়ানক ঘটনার পরের দিন সেটা রেনোভেট করার কথা, সেটা ভাঙচুরের কথা বলা হচ্ছে, আর ভাঙচুরে বলা হচ্ছে কোন কোন অংশগুলো ভাঙচুর করা হবে, কোন কোন অংশগুলোকে ভেঙে ফেলা হবে, সেটাও পর্যন্ত বলা হচ্ছে। তো এখানে বড় একটা কোশ্চেন মার্ক এসে যায় বই কি, এবং কোশ্চেন মার্কটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা জিজ্ঞেস করতে চাই যে আপনি সবকিছু জেনেও, নির্যাতিতার বাবা মাকে ফোন করেও, পুরো ঘটনাটা জানার পরেও আপনি কি করে নির্দেশ দিলেন আপনার ছাড়া তো এত বড় জিনিসটা, যে ওইভাবে প্লেস অফ অকারেন্সের পাশে যে টয়লেটটা রয়েছে, ওয়াশরুমটা, সেটাকে ভেঙে ফেলা। আমার মনে হয় সত্যি ঘটনা সত্যি সামনে আসবেই।
আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।